এর সঙ্গে কোনো ব্যাপারটা সম্পর্কই নেই। ফলে অন্য জায়গা থেকে কিছু মাছ আসে, তার সঙ্গে উন্নয়ন অনুন্নয়নের কী সম্পর্ক? আগের থেকে মাছের উৎপাদন আরও বেড়ে গেছে, কিন্তু যদি চাহিদা আরও বেশি হয় তো একটা দিন এমন এসে যাবে যে আমরা মাছ আর অন্য জায়গা থেকে আনতে হবে না। তো ফলে এটা সে সিপিএম জমানা থেকে এটা আগে থেকে চলে আসছে, তার সঙ্গে এটার কী সম্পর্ক? নরেন্দ্র মোদী বলুন না, আপনার যে দলের যে রাজ্যগুলো, সেখানে অন্য রাজ্য থেকে কিছু আনতে হয় না তো? ভালো করে মনে রাখবেন, আনতে হয় না তো? তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোয় সেখানে কি স্বয়ম্বর সব, অন্য কোনো জিনিস অন্য জায়গা থেকে লাগবে না? বাংলা থেকে কোনো জিনিস যায় না? বাংলার আলু যায় কেন আপনাদের কাছে? বাংলার ইয়ে যায় কেন? আলু যায় কেন? অন্যান্য জিনিস যায় কেন? তো অসম্ভব। আলুর সমস্যা বোঝেন না, মাছ নিয়ে জ্ঞান দিতে আসছে। আর আপনাদের নীতি তো মাছ খাওয়া বন্ধ করা। বড় বড় কথা কি বলছেন? বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর তো চিত্তরঞ্জন পার্কে মাছ ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছিল। আপনাদের নেতারা বলেন মাছ খাওয়া বন্ধ করে দেবেন, মাছ মাংস ডিম বিক্রি বন্ধ করে দেবেন। আপনারা এসব ড্যামেজ কন্ট্রোল করতে এখন এই ধরনের বাজে কথা আপনি জানেন যে কবে থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে? আগে কতটা কম ছিল উৎপাদন, সেটাকে কতখানি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাড়িয়েছে। আর একটা কথা বলেছেন যে 5 বছর আগের বদলের পথ দেখিয়েছিল নন্দীগ্রাম, এবার ঠিক সেই পথেই এবারে পশ্চিমবঙ্গ হাঁটবে এবং ভবানীপুর। দেখুন, এগুলো সব অপ্রাসঙ্গিক কথাবার্তা। নন্দীগ্রামে লোডশেডিং করিয়ে ফল বদলে দিয়েছিলেন জাতীয় নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে। ফলে সেদিনকেও কিন্তু আপনাদের বক্তব্য ছিল কি? ওই কথাটা বলছেন কেন? বলুন, 21 সালে এসে বলেছিলাম আব কি বার 200 পার, 77-এ আটকে গেছিলেন, এখন 60-এ নেমে গেছে। 2026-এর ভোটের পর আপনারা শুধু 26-এ নামবেন, 26। ফলে এই ধরনের কথা বলবেন না। মানুষ জানেন উন্নয়ন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মোদী সরকার বাংলাকে বঞ্চনা, প্রতিহিংসা, বাংলার ন্যায্য টাকা না দেওয়া, বাংলা এবং বাঙালি বা বাংলায় যারা থাকেন তাদের অপমান করা, এগুলো করছে। এবং সর্বশেষ এসআইআরের নামে বহু ভোটার বাদ দিয়েছেন, অনিশ্চয়তায় ফেলেছেন। ফলে আপনাদের বিরুদ্ধে ভোট হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে এসেছিলেন আমাদের রাজ্যে, এসে তিনি বলছেন আলিপুরদুয়ার, ইসলামপুর সব জায়গার নাম চেঞ্জ হয়ে যাবে, 4 মে পর যখন সরকারের ক্ষমতায় আসবে সমস্ত জায়গার নাম কিন্তু বদলে ফেলা হবে। আবারও বিজেপির গলায় বাংলা বিভিন্ন এটা অত্যন্ত আপত্তিকর। নীতিন নবীন এরকম কত সভাপতি বিজেপির, কত এসেছে কত গেছে, ভবিষ্যতেও কত এসেছে কত যাবে। বাংলায় কোনোদিন বিজেপি শক্তিশালী হয়ে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে না। সিপিএম ভোট দিয়েছিল বলে কিছু ভোট, কিছু সিট বেড়েছিল, এর বাইরে বিজেপি আছে কি? আর কেন নাম পরিবর্তন করবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন জেলা তৈরি করে দিয়েছেন, নতুন মহকুমা তৈরি করছেন যাতে পরিকাঠামোগত উন্নত হয়, আর আপনারা শুধু নাম বদলের রাজনীতি করছেন, পরিকাঠামোয় গুরুত্ব দেন না, আবার নামটাও তো ঠিক করে উচ্চারণ করতে পারেন না। আপনার মতো অনেক সভাপতি এসেছেন, অনেক সভাপতি আসবেন যাবেন, ফলে এই ধরনের কথা আপনারা যত বলবেন তত বেশি মানুষ আপনাদের বিরুদ্ধে ভোট দেবে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী 50,000 ভোটে হারবেন এবং নন্দীগ্রাম এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর জিততে চলেছেন। শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক, চোখের উপর ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই এই ধরনের অসংলগ্ন কথাবার্তা। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে পিএম নাম নিয়ে তৃণমূলের এত হিংসা, মানে কেন্দ্রের নাম ওই জন্য, মানে প্রকল্পের নাম বদলে দিচ্ছে। পিএম এর কোনটা পিএম? পিএম রিলিফ ফান্ড না পিএম কেয়ার? প্রধানমন্ত্রীর কোন পিএমটা আবার বেশি পছন্দ? পিএম কেয়ার নিয়ে তো তার হিসাব চাওয়া যায় না, তার হিসেব নিয়ে চাইতে গেলে তো বিপদে পড়তে হয়। বিরাট সব নানা রকম চর্চা শোনা যায় পিএম কেয়ার নিয়ে। আর যখন প্রধানমন্ত্রী তার আগের লোকের নাম, মহাত্মা গান্ধীর নাম চেঞ্জ করে দেন, তখন কিরম হয়? পিএম নিয়ে কোনো নামের আপত্তির কথা নয়, কিন্তু যখন আপনারা মনরেগার নাম চেঞ্জ করতে যান, যখন আপনারা আগের সরকারের সমস্ত নাম চেঞ্জ করেন, তখন আপনাদের কোন আপত্তি কাজ করে? কোনো ব্যাখ্যা আছে?
পিএম কেয়ার, পিএম নাম নিয়ে যদি কোনো স্কিম থাকে তাহলে পুরো টাকাটা পিএম দিন। আপনি দেবেন 40%, 60 দেবেন এমবি, মানে মমতা ব্যানার্জি। তাহলে পিএম নাম থাকবেই বা কেন? পিএম নাম রাখার ইচ্ছে হলে 100% পিএম দিন। তাহলে পিএম দেবেন অর্ধেক আর অর্ধেক দেবেন এমবি, তাহলে পিএম এর নাম যাবে কেন? তাহলে সব প্রজেক্টগুলো পিএম সিএম নাম দেবে। 50-50 হলে আপনার নাম যাবে কেন? আপনার নাম ঘোঁচ করে কেটে দেওয়া হয়েছে, ঠিক হয়েছে। উনি বলছেন যে পিএম এবং সিএম মিলেমিশে কাজ করলেই তবে বাংলার লাভ। সেটা তো ওনার বোঝা উচিত। আমাদের রাজ্য সরকার তো সেটা চায়। উনি তো বাংলার উপর, বাংলা যেহেতু বিজেপিকে হারিয়েছে, গোটা রাজ্যটার 21 সালের পর থেকে টাকা বন্ধ করে দিয়েছেন। 100 দিনের টাকা দেননি, সেটা মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। আবাসের টাকা দেননি, জল জীবন মিশনের টাকা দেননি। তা আপনি একটা রাজ্যকে যদি রাজনৈতিক প্রতিহিংসা, আপনি সেই রাজ্য থেকে কর নেবেন, ট্যাক্স নেবেন, কিন্তু রাজ্যকে তার প্রাপ্য দেবেন না, আবার বলবেন মিলেমিশে কাজ করা। আপনি রাজ্যের প্রাপ্যটা দিন, তারপর তো মিলেমিশে কাজ হবে। আজকে প্রধানমন্ত্রী যে মালদায় মানে বলছেন যে মালদায় যা হয়েছে তৃণমূল বিশাল ভুল করেছে, এই ঘটনায় তৃণমূল জঙ্গল। প্রধানমন্ত্রী বাংলায় যে এইসব এসে ঘুরে ঘুরে যে মানে ভিত্তিহীন কথাবার্তাগুলো অভিযোগ জানাচ্ছেন, প্রধানমন্ত্রী অবিলম্বে মণিপুর যাচ্ছেন না কেন? প্রধানমন্ত্রী কেন মণিপুর ভিজিট করছেন না? মণিপুর নতুন করে জ্বলছে, শিশুদের প্রাণ যাচ্ছে, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে আপনারা বাংলায় রাজনীতি করতে পাঠাচ্ছেন। এখানে না ঘুরে বেড়িয়ে আপনি প্রধানমন্ত্রী, মণিপুরটা তো দেশের মধ্যে, আপনি মণিপুরে যাচ্ছেন না কেন? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী না কোন মন্ত্রী, সে বলল কলকাতার উপর হামলা করবে, আপনি একটা উত্তর দিচ্ছেন না কেন? আপনি কলকাতায় ঘুরছেন, বাংলায় ঘুরছেন, বাংলাকে অ্যাটাক করবে বলছে পাকিস্তান, আপনি প্রধানমন্ত্রী হয়ে একটা উত্তর দিচ্ছেন না কেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর দিচ্ছে না কেন? একদিকে প্রচার, অন্যদিকে আগামীকাল ইস্তাহার প্রকাশ করবেন অমিত শাহ, তার আগে মোদীর মুখে শর্তা গ্যারান্টি। আবার কি ইস্তাহার প্রকাশ করবে? বিজেপির ইস্তেহার। আজকে প্রধানমন্ত্রী আবার শনিবার প্রধানমন্ত্রী আসছেন, তার মাঝে দেখুন, এই যে ঘন ঘন সবাই বাংলায় জানে যে 5 বছর এদের দেখা যাবে না। 5 বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। ভোটের আগে দেখবেন সোমবার মোদী আসছেন, মঙ্গলবার অমিত শাহ আসছেন, বুধবার যোগী আদিত্যনাথ আসছেন, বৃহস্পতিবার আবার নরেন্দ্র মোদী আসছেন। সারা ভারতের বিজেপির যারা আছে তারা এসে হাজির হচ্ছেন এবং বড় বড় কথা বলছেন, কিন্তু বাংলার মানুষের তারা পাশে থাকেন না। ফলে প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেন, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেন। তারা বেসিক্যালি বঙ্গবাসী এবং বঙ্গভাষীর বিরুদ্ধে। তারা বাংলাকে শুধু রাজনীতির আখড়া, প্রতিহিংসার আখড়া, বর্গীহানার মতো আসেন এবং বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হন। এবং এখানে মহিলারা একদমই সুরক্ষিত নন, চিকিৎসক, আইনজীবীদের সবাই সুরক্ষিত। উন্নাও হাতরাস কি হয়েছিল, প্রয়াগরাজে কি হয়েছিল, বিলকিসের কি হয়েছিল, মধ্যপ্রদেশ কি হয়েছে, ওড়িশা কি হয়েছে, মণিপুরে কি চলছে, এই কথাগুলো দিল্লিতে কি হয়েছে, লজ্জা করে না নরেন্দ্র মোদী? আপনার এমপি ব্রিজভূষণ, তার বিরুদ্ধে অভিযোগ আমাদের সোনার মেয়েরা, কুস্তিগিররা, তাদের শ্লীলতাহানির। আপনি সেই এমপিকে পাশে নিয়ে লোকসভা চালিয়েছেন, কোনো ব্যবস্থা নেননি। আপনার কাছ থেকে নারী সুরক্ষার জ্ঞান শুনবে বাংলা? সব থেকে সুরক্ষিত জায়গা মহিলাদের জন্য বাংলা। কোনো সামাজিক বিকৃতি হলেও সঙ্গে সঙ্গে পুলিশ এখানে ব্যবস্থা নেয়। মণিপুরে যাক না নরেন্দ্র মোদী, এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা না তুলে লাগাতার যেটা 2-3 বছর ধরে ঘটছে, মণিপুরে গিয়ে জ্ঞানটা দিন না নরেন্দ্র মোদী। যান না মণিপুরে। শান্ত বাংলায় করছেন কেন? আপনারা প্ররোচনা দিচ্ছেন, আপনারা অস্ত্র ঢোকাচ্ছেন, আপনারা দুষ্কৃতি পাঠিয়ে অশান্তি করাচ্ছেন। আপনি মণিপুরে যান না, রাজধর্ম পালন করুন, মণিপুরে যান। এখানে এসে ভিত্তিহীন কথাবার্তা বলছেন কেন? আরেকটা বিষয় বলছেন যে এটা একের পর এক রাজ্যে কাজ নেই, কাটমানি রাজ চলছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই রাজ্যে যদি কাজ না থাকে তাহলে অন্য রাজ্যের 1.5 কোটির উপর মানুষ এ রাজ্যে কি করছেন? কাজ আছে বলেই তো অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসছেন। এ রাজ্য থেকে যদি অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ গিয়ে থাকেন এবং সেটা যুগ যুগ ধরে, তাহলে অন্য রাজ্য থেকে এখন এত মানুষ এখানে আসছেন কেন? যে পরীক্ষাগুলো হয় এখানকার, তাহলে বিহার থেকে, ইউপি থেকে এ রাজ্যে পরীক্ষা দিতে আসছে কেন?
শিক্ষা দপ্তরের পরীক্ষা দিতে আসছে কেন? নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দিতে বিহার সরকার, উত্তরপ্রদেশ সরকারের জায়গা থেকে লোক আসছে কেন? যা বলবেন তার একটা যুক্তি থাকবে তো। উনি বলছেন এই কারখানা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটা কারখানা রাজ্য খোলা, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের কারখানা। উনি কিছুই জানেন না। এ রাজ্যে পরের পর নতুন বড় কারখানা, বহুজাতিক সংস্থা, শিল্প প্রতিষ্ঠা, শিল্পে জেলাভিত্তিক শিল্প, ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো গিয়ে দেখুন, পুরুলিয়ায় যান, দেখুন, ঘুরুন, প্রত্যন্ত জেলাগুলোতে যান, একটা প্রপার ল্যান্ড ম্যাপ নিয়ে কাজ হচ্ছে। আর অনুপ্রবেশ তো আপনার অমিত শাহের রোখার দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের হাতে বর্ডার। ত্রিপুরায় ঢুকলো কি করে? ত্রিপুরা তো ডবল ইঞ্জিন। কেন রোহিঙ্গা ধরা পড়লো? কেন ধরা পড়লো অবৈধ বাংলাদেশি? পহেলগাঁওতে কি করে ঢুকে এতজন পর্যটককে মেরে দিল? লজ্জা করছে না বলতে আপনার? প্রধানমন্ত্রী পদে আছেন বলে যা ইচ্ছা মিথ্যা কথা বলে যাবেন। আরেকটা বলছেন সবার এই লুটেরাদের হিসাব হবে, মানে সবকা বিকাশ আর বাংলার সব লুটেরার হিসাব হবে। লুটেরার হিসাব কি হবে? বিজেপি সারা দেশে, বাংলা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশে অন্য দলে যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছে, সিবিআই ইডি দাবি করেছে, গ্রেফতার দাবি করেছে, পরবর্তীকালে তাদেরকেই দলে নিয়েছে এবং সেই পরবর্তীকালে তাদের দলে নিয়ে কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে উপমুখ্যমন্ত্রী, কাউকে বিরোধী দলনেতা আপনারা করেছেন। আপনারা আবার দুর্নীতি নিয়ে কোন মুখে কথা বলছেন? আজকে বিচারপতি মালদা আর্থিকার কাণ্ড নিয়ে বলেছেন, যদি দরকার হয় সিবিআই আবার নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে নিয়ে এবং অন্য সন্দেহভাজনদের নিয়ে তদন্ত করবে। আসল সত্য উদ্ঘাটন করতে যেন পিছপা না হয়, তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। এর সাথে একটা জিনিস জুড়ছে, উনি বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে, আমরা সংবাদ মাধ্যমে যে ছবি দেখেছি তাতে যে অবস্থায় নির্যাতন করেছিল তাতে তাদের মনে হচ্ছে অবজারভেশনে যে এটা একার পক্ষে সম্ভব মনে নয়। হচ্ছে বিচারপতি একার পক্ষের কাজ নয়, পর্যবেক্ষণ তাদের মনে হয়েছে। মানে সংবাদপত্র দেখে, সংবাদ মাধ্যমে ছবিটা দেখে আর কি, ভিডিও যেটা প্রকাশ হয়েছে সেই ছবি দেখে মনে হচ্ছে একা সঞ্জয় রায়ের পক্ষে এটা কাজ না। তাই সিবিআইকে আবার নতুন করে বলা হচ্ছে যে তারা চাইলে রিপোর্ট, তারা আবার রিপোর্ট তারা দেবে। সিবিআই এর বিষয় 24 ঘন্টার মধ্যে আরজিকর ক্ষেত্রে অত্যন্ত খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা এবং সামাজিক বিকৃতি, এর সঙ্গে তো কোনো রাজনীতির সম্পর্ক নেই। সংবেদনশীল সরকার, পুলিশ সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। তো তাদের বাড়ির লোকই সিবিআই চেয়েছিল, সিবিআই এসে বলেছে না, একেই গ্রেপ্তার করাটা ঠিক হয়েছে। সিবিআই বিচার করিয়েছে, তার যাবজ্জীবন হয়েছে, আমরা চেয়েছি ফাঁসি। এবার যদি বিচারপতি মহামান্য যারা আছেন তাদের অন্যরকম মনে হয় তো তারা তাদের মতো করে করুন। এখন এটাও যদি একটা বেশ ভালো জিনিস হয় যে মিডিয়ার বিষয় দেখে বিচারপতিরা যদি বুঝতে শুরু করে দেন তদন্তে, মানে এটা একটা ভালো, মানে এটা তদন্তকারীদের কাজও কমে যাবে। মানে ফুটেজগুলো কোর্টে ডাইরেক্ট দেখিয়ে দিলে অনেক তদন্তের কাজ সহজ হয়ে যাবে, অবজারভেশন দেওয়াও সহজ হয়ে যাবে। এটা কিন্তু একটা বেশ নতুন দিকও খুলে যাবে তদন্তের। মালদার মোতাবেক যে কাণ্ড, তাতে আজকে ওই থানায় পৌঁছলো, মানে এনআইএর দল 12খানা এফআইআর করেছে, ওখানে গিয়ে তদন্তটা শুরু করলো। এনআইএ তো বিজেপির শাখা সংগঠন, তাদের অনেক ভালো অফিসার আছেন, কিন্তু আর তো চাকরি করেন ওখানে, তাদের যা বিজেপি বলবে তাই করতে হবে। বিভিন্ন জায়গায় এনআইএ এদের সব এজেন্সিগুলোকে ব্যবহার করে আমাদের প্রার্থীদের নোটিশ দিচ্ছে, ডাকছে, কর্মীদের ডাকছে ভোটটাকে ডিস্টার্ব করার জন্য। ফলে এনআইএ গেছেটা কোনো কথা নয়, কথা হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন গেছে। হুমায়ুন বলছে যে আপনার তরফে যে ভিডিও প্রকাশ করানো হচ্ছে ওটা এআই। আমরা হুমায়ুনকে বলছি যে এটা তো আমরাও তো বিভিন্ন সূত্রে পেয়েছি, আমরা তো জানি না, আমরা সেটা সকলের সামনে দিয়েছি। ওনার যদি মনে হয় উনি এত ব্যাপারে সিবিআই দাবি করেন, এত ব্যাপারে নানা ধরনের জিনিস দাবি করেন, তো অবিলম্বে তো এটা উনি একেবারে কোর্টে চলে যান, গিয়ে বলুন এটা ফরেন্সিক টেস্ট হোক, এটা উনি কি এআই। তা এটা আমরাও তো বলছি, আমরা তো এই সত্যতা যাচার করার, এটা তো সবাই দেখতে পাচ্ছেন, তো সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি। এবার ওনার যদি মনে হয় যে এটা এআই, সংবাদ মাধ্যমকে বলছেন কেন? এত বড় ঘটনা ঘটেছে, ওনার মুখে এত কথা শোনা যাচ্ছে, বিজেপির সঙ্গে আঁতাত, 1000 কোটির প্যাকেজ, 200 কোটি অ্যাডভান্স, 300 কোটি সরিয়ে রাখা, এগুলো তো পুরোপুরি সিবিআই, ইডি, আরও যত রকম এজেন্সি আছে তাদের ব্যাপার।
তা এত যদি গুরুত্বপূর্ণ জিনিস ওনার মুখ দিয়ে বলার দেখা গেছে, তো এটা যদি উনি না হয়ে থাকেন, উনি অবিলম্বে ওনার উচিত শুধু শুকনো ফাঁকা আওয়াজ করে মিডিয়ায় বাজার গরম না করে কোর্টে যান, যে এটাকে টেস্ট করান।